আমার ছোট্ট এই চ্যানেলের ছোট্ট পরিবারের যারা সদস্য আছে সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আমার এই চ্যানেলে মূলত আমি ক্যারিয়ার, এডুকেশন, ইউনিভার্সিটি কোর্স এগুলো নিয়ে কথা বলি এবং উদ্দেশ্য হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন তোমাদের মতো তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার। না, মোস্টলি যে কথাবার্তাগুলো বলি এগুলো কিন্তু হচ্ছে সব আমার নিজের কথা বা আমি রিসার্চ করে যে ইনফরমেশনগুলো পাই সেগুলোই। কিন্তু আমি ভাবলাম যে আমি যদি আরও কিছু স্কলার, প্রফেশনালি অ্যাকমপ্লিশড বা প্রফেশনাল ক্যারিয়ার হোক বা একাডেমিক হোক, বিভিন্ন ফিল্ডে যে স্কলার যারা আছে এদেরকেও যদি আমরা নিয়ে আসতে পারি এবং তাদের থেকে যদি কিছু শুনতে পারি, সেটা হয়তো তোমাদেরকে আরেকটু বেশি এনলাইটেন করবে বা আরও কিছু ইনফরমেশন দিতে পারবে। সেই জন্য আমি একটা পডকাস্ট, একটা সিরিজ শুরু করতে যাচ্ছি এবং আমার আজকের পডকাস্টের যে গেস্ট ইজ এ ভেরি এক্সাইটিং গেস্ট। তিনি হচ্ছেন রায়হান আলম। অস্ট্রেলিয়ার সিডনির যে মাইক্রোসফট আছে সেই মাইক্রোসফটের তিনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং রায়হান ভাই হচ্ছে বাংলাদেশের বুয়েট থেকে পড়ালেখা করেছেন এবং রায়হান ভাইয়ের সাথে আমার পার্সোনাল একটা রিলেশনশিপের থেকে পরিচয়। এবং তারপরে আই ওয়াজ থিঙ্কিং যে কীভাবে রায়হান ভাইকে ইনভাইট করা যায় এবং তার সাথে যদি একটা এনরিচিং একটা ডিসকাশন করতে পারি, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা নিয়ে কথা বলবো এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সব থেকে এমার্জিং যে ট্রেন্ড সেগুলো জানতে পারবো এবং সর্বোপরি রায়হান ভাইয়ের তার নিজস্ব যে ট্র্যাক বা ক্যারিয়ার পাথওয়ে সেটা নিয়েও আমরা কিন্তু জানতে পারবো। কারণ ট্র্যাডিশনালি তোমাদের মধ্যে একটা ধারণা আছে যে ওয়ার্ল্ডের বড় বড় টেক জায়েন্টগুলোতে জব করতে গেলে হয়তো বাইরের দেশ থেকে ডিগ্রি নিতে হতে পারে। ওয়ারেজ রায়হান ভাই কিন্তু বুয়েট থেকে পড়ালেখা করেই হি গট এ জব ইন মাইক্রোসফট। তার এই যে ক্যারিয়ার যে পাথওয়ে এবং আজকে তিনি যে পজিশনে নিয়ে এসছেন, কীভাবে এসছেন এবং এই ধরনের আরও বিস্তারিত বিষয় নিয়ে রায়হান ভাইয়ের সাথে আমরা কথা বলবো। সো আই এম ভেরি এক্সাইটেড ফর মাই ভেরি ফার্স্ট পডকাস্ট এবং আই হোপ যে এখান থেকে তোমরা খুব ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাবে। So without further ado, let's dive into our discussion. আচ্ছা, সো আজকে আমার পডকাস্ট যেটা শুরু করতে যাচ্ছি সেই পডকাস্টের গেস্ট হচ্ছে আমাদের রায়হান আলম ভাই। রায়হান আলম ভাই মাইক্রোসফটের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং এটা একটা রেয়ার প্রিভিলেজ আমার জন্য যে রায়হান ভাইয়ের সাথে এই ধরনের একটা ইনডেপথ একটা ডিসকাশনে যেতে পারছি। ব্যস্ত রায়হান ভাই, সেই ব্যস্ততার মধ্যেও উনি যে আসলে সময় বার করতে পেরেছেন এবং এগুলো নিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছি। সো আমি খুবই এক্সাইটেড। রায়হান ভাই, কেমন আছেন আপনি? ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। যারা এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাই। সো রায়হান ভাই খুবই ব্যস্ত একজন বাবা। আমারই মতন রায়হান ভাইয়েরও ৩ টা সন্তান। সো ব্যস্ত বাবা, সেই সাথে চাকরি-বাকরির ব্যস্ততা সবকিছুর পরেও এই যে সময়টা বের করছি আমরা, ইটস রিয়েলি এ গ্রেট অপরচুনিটি। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে যে আমরা এই বার্তাগুলো বলছি বাংলাদেশে যে ইয়াঙ্গার জেনারেশন তাদের উদ্দেশ্যে এবং কিছুটা গাইডেন্স দেওয়ার জন্য। সো অবভিয়াসলি আমার ভেরি ফার্স্ট কোয়েশ্চেন রায়হান ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই যে মাইক্রোসফট হচ্ছে, আমরা জানি যে গ্লোবালি যদি বলা যায় টপ 3 টেক জায়ান্টস, তাদের মধ্যে মাইক্রোসফট একটা অবশ্যই। সো এই ধরনের একটা ওয়ার্ল্ড রেপুটেড একটা অর্গানাইজেশনে রায়হান ভাই কাজ করছেন। বাট রায়হান ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার পাথওয়েটা আমি জানতে চাই এবং সবাই খুবই আগ্রহী যে আপনার যে পাথওয়ে ছিল, যে আপনি বুয়েট থেকে পাস করেছেন, কিন্তু বুয়েটে কি পড়েছেন, তারপর আপনার যে টোটাল পাথওয়ে এটা সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ। আমি বুয়েটে ভর্তি হই আমরা 2004 ব্যাচ। 2004 ব্যাচ মানে 2004 এ আমরা এইচএসসি পাস করে বুয়েটে ভর্তি হই। আমাদের ক্লাস শুরু হয় 2005 এ। আর আমি গ্র্যাজুয়েশন শেষ করি বুয়েট থেকে 2009 এ। বাই অলমোস্ট এন্ড অফ 2009। তারপরে আমি দেশে কাজ করি কয়েক বছর। বাই দ্য ওয়ে, বুয়েটে পড়াশোনা শেষ করার পরে আমি কখনো পড়াশোনা করি নাই। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই এডুকেশন জার্নি। তারপর আমি দেশে কাজ করি কয়েক বছর। কয়েক বছর দেশে কাজ করার পরে আমি একটা চাকরি নিয়ে জার্মানি চলে যাই। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি কয়েক বছর। তারপরে আমি আসলে আম চিন্তা করে দেখলাম জার্মানি ইজ এ গ্রেট প্লেস। কিন্তু ওইখানে জার্মান ভাষা না শিখলে স্থায়ীভাবে থাকাটা বেশ কঠিন। সেজন্য আমি এমন সুযোগ খুঁজছিলাম যেখানে আসলে আমি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি তে মুভ করতে পারি। তারপর আ অস্ট্রেলিয়া মুভ করি। আম অস্ট্রেলিয়াতে আছি আমি প্রায় ২০১৫ সাল থেকে। আম আচ্ছা। অস্ট্রেলিয়াতে আমি কয়েকটা কোম্পানিতে কাজ করি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর ২০১৯ এর শেষে আমি মাইক্রোসফটে জয়েন করি। তো সেটা খুব সংক্ষেপে আমার পুরো ক্যারিয়ার। আম এই বিগ টেক কোম্পানিগুলোতে আ সাধারণত খুব শুরুতে গ্র্যাজুয়েশন শেষ করার পরে ঢোকা যায়। কিন্তু আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি, যেহেতু আমাদের কোনো লোকাল অফিস নেই, এটা একটু কঠিন। সরাসরি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশনের পরে ঢোকা। আম
ফলে আমাদের জন্য অপশনগুলো হলো আমরা দেশের বাইরে এমন কোনো দেশে মুভ করলাম যেখানে আসলে বিগ টেক কোম্পানিগুলোর অফিস আছে। সেখানে পড়াশোনা করলাম বা সেখানে কাজ করলাম। তারপর ওইখানে আ চাকরির আ তে ঢোকার চেষ্টা করলাম। তো আমার ক্ষেত্রে পাথওয়েটা সেটাই ছিল। অস্ট্রেলিয়া মুভ করলাম। অস্ট্রেলিয়া মুভ করার পরে কয়েক বছর কাজ করি এখানে। তারপর মাইক্রোসফট সিডনি অফিসে জয়েন করি ২০১৯ এ। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাই। আপনি যত সহজভাবে বললেন যে আপনি কিভাবে আ বাংলাদেশ থেকে পড়ালেখা করেছেন, তারপরে জার্মানিতে গেছেন, তারপর বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। কিন্তু আসলে এটার মধ্যে কি মানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ট্যালেন্ট এর মধ্যে আছে যে আপনি এই যে একটা লং একটা পাথ পাড়ি দিয়ে এসছেন। জার্মানিতেও আপনি কাজ করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো obviously there's tremendous amount of talent. So obviously আপনি ট্যালেন্টেড একজন মানুষ এবং Microsoft এর মতো একটা প্রতিষ্ঠানে জব পাওয়া that's also a matter of কি বলবো যে এটা গ্রেট অ্যাচিভমেন্ট। সো রায়হান ভাই আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে obviously এর মধ্যে একটা কি পয়েন্ট যেমন জার্মানির কথা আপনি বললেন যে জার্মানিতে আপনি ১ম এ গিয়েছিলেন এবং জার্মানিতে আপনি দেখেছেন যে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা আমার মনে হয় এটা কতখানি যুক্তিযুক্ত এবং আমি জানি যে জার্মানিতে পড়ালেখা কিন্তু ফ্রি। জার্মানিতে অনেকেই এর আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম জার্মানিতে পড়ালেখা ফ্রি। সো আমাদের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অনেকেই আছে দেখা যায় যে জার্মানিকে একটা আইডিয়াল লোকেশন হিসেবে চিন্তা ভাবনা করে। জার্মানি হচ্ছে obviously একটা টেক জায়ান্ট বলতে গেলে গোটা ওয়ার্ল্ড এর মধ্যে যে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স এরা অনেক এগিয়ে আছে। সো জার্মানি কি আসলে পড়ালেখা বা বসবাসের জন্য কি একটা ভালো ডেস্টিনেশন না? জার্মানি একটা চমৎকার ডেস্টিনেশন। খুবই ভালো ডেস্টিনেশন আমি বলব। আম এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি জার্মান ভাষাটা শিখবো। আমি খুব যথেষ্ট পরিমাণ সময় এখানে বিনিয়োগ করব, করে ভাষাটা শিখবো ভালোভাবে। এখন আমি আ আমার একটা ব্যক্তিগত সমস্যা যেটা, এটা আমার নিজের ব্যক্তিগত সীমাবদ্ধতা। অন্যদের ক্ষেত্রে আমি বলব না যে কি অবস্থা হবে। আমার যেটা ভালো লাগে না সেটা আমি করতে পারি না। তো নতুন ভাষা শেখাটা আমার জন্য খুব কঠিন একটা কাজ। আ আমি আচ্ছা। সেটা পারি নাই। এটা সম্পূর্ণই আমার নিজের ব্যর্থতা। আমি এখানে দেখেছি প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী যারা আসছে তারা এখানে এসে খুব ভালোভাবে জার্মান ভাষা শিখে নিয়েছে। খুব ভালো করছে ক্যারিয়ারে। এরকম অসংখ্য উদাহরণ আছে। আম ফলে এটা যদি কেউ করতে পারে, জার্মানি ইস এ গ্রেট ডেস্টিনেশন, অ্যাবসোলিউটলি হেভেন। আ কিন্তু কারো যদি মনে হয় যে না আমার ভাষা শেখার ব্যাপারে আপত্তি আছে বা আমার কাছে খুব কঠিন মনে হয় নতুন একটা ভাষা শেখা, তাহলে মানে এটা আসলে আ মানে think twice about it. এটাই আমি বলব। না, দ্যাটস এ গ্রেট ইনসাইট। সো আমার মনে হয় যে কি টেক অ্যাওয়ে হচ্ছে যে জার্মানিতে যারা পড়ালেখা করতে চায় আমাদের তাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে যাওয়াটা ভালো। তাহলে সেটা তাদের জন্য অবভিয়াসলি ভালো একটা আই গেস অ্যাসেট হবে এবং সেখানে যে সেটেল হতে ক্যারিয়ার হোক বা পড়ালেখা সব ক্ষেত্রে তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। ওকে, সো আমি জানতে চাই আপনার কাছে যে আসলে বুয়েট থেকে অবভিয়াসলি আপনি পড়ালেখা করে বের হয়েছেন এবং বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসলেই এখন স্টুডেন্টদের মধ্যে একটা হাইপ হচ্ছে সবাই যে সবাই সিএসই পড়তে চায় এবং আমার চ্যানেলেও অনেক স্টুডেন্টই আছে তারা প্রশ্ন করে আচ্ছা সিএসই পড়া ঠিক হবে নাকি ট্রিপল ই পড়া ঠিক হবে নাকি মেকানিক্যাল ঠিক হবে। সো কারেন্ট যে কনটেক্সট গোটা ওয়ার্ল্ডের যে ল্যান্ডস্কেপ এবং পার্টিকুলারলি বাংলাদেশের কনটেক্সটটা আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে বাংলাদেশের কনটেক্সটে আপনার কী মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এর কোন ডোমেনটা আপনার কাছে মনে হয় যে অপরচুনিটি বেশি। অবভিয়াসলি প্রত্যেকটা ডোমেনই ভালো এবং প্রত্যেকটারই আলাদা আলাদা ডিম্যান্ড আছে, বাট তারপরেও অ্যাজ এ হোল আপনার কি মনে হয় যে আমরা পার্টিকুলারলি কোনোটাকে একটু রিফ্লেক্ট করতে পারি, মনে হয় যে এটা একটু বেশি হয়তো ডিমান্ডিং এখনকার পার্সপেক্টিভে? হুম। আমি একদম পরিপূর্ণ আ ডিমান্ড পার্সপেক্টিভ থেকে কথাটা বলব। নট অ্যাবাউট হোয়াট দ্যাট ক্যারিয়ার অ্যাকচুয়ালি মিন। কারণ প্রোগ্রামিং কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে আ সার্কিট সলভ করা ভালো লাগতে পারে, কারো কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা ভালো লাগতে পারে। এটা ওই পড়াশোনাটা না করার আগে কেউ বলতে পারবে না। যে তার কাছে কোনটা ভাল লাগতেছে। ফলে আমি ওই প্রসঙ্গটাতে না যাচ্ছি যে কোন জিনিসটা কোন ধরনের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে কি ধরনের জব হবে। ওইটা একটা মানে বিস্তারিত আলোচনা ওইখানে না যাই। আমি সম্পূর্ণ জব ডিমান্ড এর পার্সপেক্টিভ থেকে একটু বলি কথাটা। আম একটা হলো যে আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জব শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও সিগনিফিক্যান্টলি বেশি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতেও সফটওয়্যার নাম্বার অফ জবস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি কম্পেয়ার টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং কারণটা খুব পরিষ্কার আসলে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ব্যাংকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় না। একটা ব্যাংকের খুবই সীমিত পরিসরে কিছু ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন হতে পারে। কিন্তু কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন একটা ব্যাংকে।
কিন্তু একটা ব্যাংকে কয়েক হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে। একটা বড় ব্যাংকে। আমরা অস্ট্রেলিয়াতে আসি। অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ ব্যাংক সবচেয়ে বড় ব্যাংক। কমনওয়েলথ ব্যাংকে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে। কোন সফটওয়্যার কোম্পানিতে এত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে না। কমনওয়েলথ ব্যাংকে যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করে। ফলে ইন জেনারেল পৃথিবীর সব দেশেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ বেশি আ তুলনামূলকভাবে অন্যান্য ডিসিপ্লিন থেকে। কারণ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন। একটা ব্যাংকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন। প্রত্যেকটা সরকারি গভর্নমেন্ট সেক্টরে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন। এটা হলো একটা দিক যেটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা সব দেশেই সত্য। আরেকটা দিক হলো যে বাংলাদেশে বসে প্রচুর আ আউটসোর্সিং কোম্পানি কাজ করে। সো যদিও চাকরিটা মূলত তৈরি হয়েছে বাংলাদেশের বাইরে কোথাও। কিন্তু যে কাজ করতেছে সে আউটসোর্সিং কোনো একটা কোম্পানির থ্রুতে বাংলাদেশে বসে কাজ করতেছে। সো বাংলাদেশে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছে সে শুধুমাত্র বাংলাদেশের যে জব সেগুলো সে করতেছে না। সে আমেরিকায় কোনো একটা জব করতেছে, অস্ট্রেলিয়ায় কোনো একটা জব করতেছে। তাই না? ফলে নাম্বার অফ জব আচ্ছা। আরো বেড়ে গেল। ফলে যদি নাম্বার অফ জবের কথা আমি বলি, not the quality of job or whether it suits your interest or not, just নাম্বার অফ জবের কথা বললে অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সিএসই পড়লে বেশি জবের সুযোগ থাকে। এটা নিয়ে কোনো দ্বিমত করার কিছু নাই। There is very proven statistics about it. সেটা খুব সহজেই যে কেউ চেক করতে পারবে। বিভিন্ন জব সাইটগুলোতে কি পরিমাণ জবের ওপেনিং হচ্ছে সেটা দেখে। So from demand perspective, software engineering has lot more number of jobs compared to any other discipline. না, এটা গ্রেট ইনসাইট রায়হান ভাই। এটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিরেকশন আপনি দিলেন। তবে একটা বিষয় এখানে অবশ্যই উল্লেখ করা উচিত এবং আমার মনে হয় মাথায় রাখতে হবে যারা আসলে অ্যাসপায়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের মাথায় রাখতে হবে যে সিএসই পড়ার ক্ষেত্রে অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ার ক্ষেত্রে যে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ লাইক যে ধৈর্য লাগে বা এই যে সিটিং ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার্স ফর লং আওয়ার্স, এটা হচ্ছে একটা বিষয়। কেন এইখানে একটা প্রেফারেন্সের একটা ব্যাপার আছে। অনেক স্টুডেন্টকে কি আমি দেখেছি যে তাদের হয়তো মেকানিক্যাল সাইডটা ভালো লাগে বা তারা একটু ফিল্ড ওয়ার্ক করতে পছন্দ করে বা বাইরে, ওয়ারাজ এই জব কিন্তু শুধুমাত্র ডেস্কে বসে থেকে বহুক্ষণ ধরে, তাই না? এটা হচ্ছে একটা রিগোরাস একটা একটা বিষয়। সো 100%. এই এই ক্ষেত্রে এই যে নার্ড হওয়ার মতন এই ধরনের যাদের আসলে আর কি ড্রাইভার আছে শুধুমাত্র তারাই এটা করতে পারে। কারণ অনেকেই আছে, আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে সিএসই পড়ে, ইনফ্যাক্ট আমারই পরিচিত কয়েকজন আছে আমার ফ্যামিলিতেই, দে আর ড্রেইনড একটা সময় পরে। এই যে অ্যাসাইনমেন্ট হেভি হেভি, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে, কোডিং শিখতে হচ্ছে, কোডিং করতে করতে একটা সময় ড্রেইনড হয়ে যায়। সো ওই ক্ষেত্রে একটা ভালো লাগার জায়গা থাকতে হবে। একটা স্ট্রং একটা ভালো লাগার জায়গা না থাকলে ইটস গোনা বি ডিফিকাল্ট। ১০০ ভাগ একমত আমি। যে প্রথমত জিনিসটা যদি কারো পছন্দ না হয়, মন থেকে না লাগে, কেউ যদি প্রোগ্রামিং না করে থাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এই ধরনের কোনো কাজ আমরা স্কুল জীবনে কখনো করে আসি নাই। আমরা আ ম্যাথ পড়ি স্কুলে বা বিজ্ঞান পড়ি, বিভিন্ন ধরনের কোর্স পড়ি। ইউনিভার্সিটিতে যদি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি হয়তো কিছুটা ম্যাচ করাতে পারবো যে আমি আগে কি পড়েছি, বলবিদ্যা পড়েছি। তার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আমি কিছুটা ম্যাচ করাতে পারবো। কিন্তু প্রোগ্রামিং এমন একটা জিনিস যখন আমরা ১ম পরিচিত হই সেটা ইউনিভার্সিটিতে, আ এটা মনে হয় যে একদম নতুন কিছু একটা। কারণ এরকম কিছু আমরা আগে করে আসি নাই। অন্ততপক্ষে আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। এখন আমার মনে হয় যে জেনারেশনটা চেঞ্জ হয়েছে। অনেক স্টুডেন্ট যারা স্কুল কলেজে কিছু না কিছু প্রোগ্রামের সাথে এক্সপোজড পরিচিত হয়ে থাকে অলরেডি। তো হয়তো ওদের জন্য শখটা এতটা বড় না যতটা আমাদের জন্য ছিল বা আমাদের জেনারেশনের জন্য ছিল। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু বুয়েটের স্টুডেন্ট ছিলেন এবং বুয়েট অবভিয়াসলি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ক্ষেত্রে বলা যায় যে সব থেকে পিক বডি, সব থেকে ট্যালেন্টেড, সব থেকে মেধাবী চোজেন ছেলেমেয়েরা বুয়েটে পড়ে। বাট এমনি যদি অ্যাজ এ হোল আমি চিন্তা করি অ্যাজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, বুয়েটের আপনার কাছে মনে হয় যে কোন কোন অ্যাসপেক্টগুলো চ্যালেঞ্জিং স্টুডেন্টদের জন্য? হয়তো নতুন যারা বুয়েটে পড়ালেখা করতে চায় তাদেরকে হয়তো সেটা কিছুটা গাইডলাইন দিবে বেসড অন আপনার এক্সপিরিয়েন্স অফ স্টাডিং ইন বুয়েট। আমার মনে হয় যে বুয়েটের যে সাফল্য যেটা আমরা দেখি এটা কারণ বুয়েটের ইনটেকটা খুব ভালো। ইটস ভেরি হার্ড টু গেট ইনটু বুয়েট। সো ইনটেকটা খুব ভালো হওয়াতে বুয়েটের কিছু সাফল্য আমরা দেখি। আ ইটস আ এটা ইউনিভার্সিটি তেমন কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না আসলে। বুয়েট খুবই গতানুগতিক একটা বাংলাদেশী প্রতিষ্ঠান। এখানে শিক্ষকরা যে খুব বেশি কমিটেড এবং প্রচুর ভালো পড়াশোনা হয় এরকম কিছু না আসলে। যেহেতু অসম্ভব ভালো ইনটেক হয় তাদের, আ পৃথিবীতে আমি জানি না আর কোন দেশে একটা ছোট ইউনিভার্সিটি এত ভালো স্টুডেন্ট একবারে পায় এরকম কোন এক্সাম্পল আছে কিনা পৃথিবীতে আমি জানি না আসলে। ইন্ডিয়াতে আইআইটি গুলা এরকম একইভাবে খুবই জনপ্রিয়। কিন্তু they have lots of IITs, অনেকগুলো আইআইটি আছে ওদের। বাংলাদেশে আ
কোনো একটা কারণে বুয়েটকে সবাই খুব পছন্দ করে। সবাই ঢুকতে চায় সেখানে। যে কারণে ইনটেকটা দে গেট এ ভেরি গুড নাম্বার অফ স্টুডেন্টস, ভেরি, ভেরি গুড স্টুডেন্টস। এবং সেখানে তার ফলে আমরা কিছু সাফল্য দেখি। পড়াশোনার দিক দিয়ে আমি বলব বুয়েটের বেশ কিছু বড় সমস্যা আছে এবং আমি আসলে একাডেমিয়ার মানুষ না। সো আমার জন্য আমার যে কমেন্ট গুলা টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট। খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে অনেক ক্ষেত্রেই আ আমাদের ক্লাসের যে ডিজাইন সেটা আসলে ঠিক এই যুগের সাথে তাল মেলানো না। যেভাবে আমাদের কিছু অ্যাটেন্ডেন্স এর মার্ক, কিছু আ আ ফাইনাল পরীক্ষাতে বড় একটা ফাইনাল পরীক্ষা সেখানে প্রচুর মার্ক 70% মার্কস ফাইনাল পরীক্ষাতে। আ আমাদের যে ব্যালেন্স অফ theoretical কোর্সেস অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্সেস আমি মনে করি এটা খুব একটা ঠিক না। অনেক ক্ষেত্রে অনেক কোর্স আমরা পড়ি যেটা আসলে একটু আউটডেটেড কোর্স। তো এই ধরনের অনেক বিষয় আছে। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের আসলে ইউনিভার্সিটি হিসেবে বুয়েট অসম্ভবভাবে আ এখন হয়তো কিছুটা কমে আসছে। কিন্তু প্রচুর রাজনৈতিক আ বিভিন্ন রকম দুর্যোগের কথা আমরা প্রতিনিয়ত শুনতে পাই বুয়েটে। আ ওইটা আমি মনে করি ইভেন মাচ বিগার প্রবলেম। তো মানুষের স্টুডেন্টদের ওখানে যারা আছে তাদের পড়াশোনার কনসেনট্রেশন বা পড়াশোনার যে কালচার সেটা আ একদমই ধ্বংস হয়ে গিয়েছে আসলে। বা এট লিস্ট যখন ছাত্রলীগের কারণে একটা বড় সময় গিয়েছে যে ওইখানে স্টুডেন্টরা মানে পড়াশোনার মতো কোনো পরিবেশ ছিল না আসলে। তো আমার মনে হয় যে কোর্স ভালো খারাপ ওইটা তো একটা সমস্যা একজন মানুষ ব্যক্তিগত চেষ্টায় করতে পারবে। কিন্তু যে রাজনৈতিক একটা আমাদের যে ভিসি নিয়োগ হয়, রাজনৈতিকভাবে ভিসি নিয়োগ হয়। তো এই সকল সমস্যা আসলে আ মাচ বিগার প্রবলেম। তো এইটা আমার কাছে মনে হয় যে মানে ইউনিভার্সিটি অনেকগুলো চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। রাজনৈতিক সমস্যা একটা বড় সমস্যা। আর অবশ্যই there is a lot of room for improvement in the courses and curriculums and everything. No, that's a great insight, Ranvir. Thanks so much. So, obviously রাজনীতির কথাই আসছি একটু পরে, কারণ রাজনীতি তো obviously আমাদের দেশের একটা টোটাল পটভূমিটাই পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের, এবং আমরা নতুন একটা বাংলাদেশকে এখন আবিষ্কার করতে পেরেছি। সো রাজনৈতিক এই পটভূমিতে একটু পরে আসছি, বাট আমি ইফ উই গো ব্যাক টু আপনার এক্সপিরিয়েন্স, যে আপনি আমাকে একটু বলেন যে মাইক্রোসফট অবভিয়াসলি হচ্ছে কি বলবো যে দ্য আইভরি টাওয়ার অফ অল দ্য টেকনোলজি অ্যান্ড এভরিথিং। এখন কারেন্ট যে স্টুডেন্ট যারা আছে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র বুয়েট না, বুয়েট ছাড়াও অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যে স্টুডেন্টরা পড়ছে, এরা যদি নিজেদেরকে মাইক্রোসফটের মতন অর্গানাইজেশনে কাজ করার উপযোগী তৈরি করতে চায়, তাদের আসলে কি কি করা দরকার, কিভাবে তারা নিজেকে প্রিপেয়ার করতে পারে স্টুডেন্ট লাইফ থেকেই, বেসড অন আপনার এক্সপিরিয়েন্স? আচ্ছা হ্যাঁ, এখানে আমি যেটা শুরুতে একটা কথা বলেছিলাম যে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে থাকা সেটা হলো যে বাংলাদেশে আমাদের কোনো লোকাল অফিস নাই। Google, Microsoft কারোরই। ফলে চাকরি পাওয়াটা একটু কঠিন সরাসরি আফটার গ্র্যাজুয়েশন। আম তারপরেও আ ইদানিং অনেক নাম্বারটা অনেক বেড়েছে। ইন্টারনেটের কারণে হোক বা যে কারণে হোক আমাদের পরের জেনারেশন দে আর ওয়ে মোর স্মার্টার দ্যান আস। তো আমি এভরি নাও এন্ড দেন দেখি যে কেউ একজন বাংলাদেশে বসে পড়াশোনা শেষ করে ওইখান থেকে জব নিয়ে Google এ চলে আসছে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে চলে গেছে Microsoft এ, এরকম ঘটনা ঘটতেছে। তো যেটা হয় যে সাধারণত কয়েকটা আ আমরা তো কোর্সে অনেক কিছু পড়ি ইউনিভার্সিটি লাইফে। বাট সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ গুলা স্ট্রাকচার করা হয় কয়েকটা কয়েকটা এরিয়ার উপরে। আ সবকিছু আসলে প্রশ্ন করা হয় না বা সবকিছু আসলে আ একটা ইন্টারভিউ প্রসেস এর মধ্যে এক্সপ্লোর করা সম্ভব না। তো এগুলোর উপরে আসলে প্রচুর আ স্পেশালাইজড Facebook গ্রুপ আছে। তো আমি বলব যারা স্টুডেন্ট আছে এই ধরনের কয়েকটা গ্রুপ আছে শুধু বাংলাদেশ ভিত্তিক। বাংলাদেশ ভিত্তিক Facebook কয়েকটা গ্রুপ আছে যে আ বিগ টেক জব বা এই ধরনের নাম। তো ওই গ্রুপগুলাতে আমি বলব যে ভেরি ইউজফুল ওই গ্রুপগুলা। ওই গ্রুপগুলোতে জয়েন করলে প্রচুর কিউরেটেড রিসোর্স আছে। কি করে স্টুডেন্টরা তাদেরকে আপস্কিল করতে পারবে, প্রিপেয়ার করতে পারবে ইন্টারভিউর জন্য। আম ওইটা হলো একটা জিনিস। আমি বলব যে বাই অল মিনস ডু দ্যাট। জয়েন দোজ Facebook গ্রুপস। ইভেন যদি কেউ ইন্টারভিউ নাও দিস তারপরে ওই Facebook গ্রুপগুলাতে অনেক ভালো, ভালো ডিসকাশন হয়। আ তো এগুলা খুবই ইউজফুল আমি বলব। সেটা একটা। YouTube এ খুব ফেমাস কিছু YouTube চ্যানেল আছে যারা আসলে বিগ টেক ইন্টারভিউর উপরে খুবই চমৎকার কিউরেটেড কনটেন্ট বানায়। তো আমি বলব ওই YouTube চ্যানেলগুলো খুবই ভালো। এগুলো ফলো করা যায়। তো স্টুডেন্ট অবস্থায় আমি মনে করি যে এই জিনিসগুলো ফলো করলে ইউ উইল গেট এনাফ ইনফরমেশন। কারণ ইন্টারভিউ প্রসেসটা প্রতি বছরই চেঞ্জ হচ্ছে। ফলে এটা খুব কঠিন যে কিছু একটা বলা এবং সেটা কয়েক বছর ধরে ভ্যালিড আছে এটা আশা করা খুব মুশকিল। বেটার হলো আসলে আপডেটেড থাকা, ওই গ্রুপগুলা, ওই YouTube চ্যানেলগুলোকে ফলো করা। এটা একটা ভালো উপায়। আর এরপর যেটা হলো কারো যদি ইন্টারভিউ কল কেউ যদি পায়, ইন্টারভিউ কাছাকাছি চলে আসে। আ সবসময় আমরা স্পেশালি যারা ফ্রেশ গ্র্যাজুয়েট বা আর্লি ইন দ্যা ক্যারিয়ার তাদেরকে বলি ইন্টারভিউটা তুমি কয়েকদিন পরে নাও। তোমাকে বলবে যে নেক্সট উইক একটা ডেট। ডোন্ট টেক ইট। এট লিস্ট ১ মাস সময় নাও।
যে হ্যাঁ, আমি খুব ব্যস্ত, আমার পরীক্ষা আছে, ১ মাস পরে আমি ইন্টারভিউটা দিতে চাই। It will be fine. তো ১ মাস পরে একটা ডেট নাও ইন্টারভিউর জন্য। আ আমি বলি যে ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। দেয়ার আর সাম পেইড কোর্সেস। হয়তোবা $১০, $১৫, $২০ চার্জ করবে কেউ একজন। কিন্তু তার কাছে আচ্ছা। আরো মোর কিউরেটেড, আরো মোর স্ট্রাকচারড কিছু কনটেন্ট থাকবে। তো ওদেরটা এরকম কোনো একটা কোথাও ১০, ২০, $৩০ খরচ করে এরকম কোনো একটা কোর্স কিনে নিয়ে ১ মাস ওই কোর্সটা খুব ফোকাস করে শেষ করা। আ সেক্ষেত্রে সম্ভাবনা আরো বেড়ে যাবে ইন্টারভিউতে ভালো করার। এটা হলো যে প্রিপারেশন এর পার্সপেক্টিভ থেকে বলতেছি আমি। আমি খুব বেশি কোর্সের নাম বা বইয়ের নাম বলতেছি না। কারণ এই জিনিসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমি যেটা বলব দেখা যাবে যে আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যেটা অলরেডি ৫-৬ বছর পুরান। ফলে এটা আমি জানি না কতটা ভ্যালিড এই দিনে। কিন্তু ওই গ্রুপগুলা বা YouTube চ্যানেলগুলা কনস্ট্যান্টলি পাবলিশ নিউ কনটেন্ট ওইগুলা মাচ বেটার। এইটা একটা দিক। আর আরেকটা জিনিস আছে যে ইন্টারভিউটা দেওয়ার সময় কিভাবে স্পেশালি কেউ যদি বাংলাদেশ থেকে ইন্টারভিউ দেয়, সে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে। আ আ highly recommended do some mock test. আ এ মেক সিউর যে তোমার ইন্টারনেট কয়েকটা মক টেস্ট দিলে তোমার যে সেটআপ আছে সেই সেটআপটা কতটা সলিড। যে আমার মাইক্রোফোন ঠিকভাবে কাজ করে কিনা, আমার ইন্টারনেট ঠিকভাবে কাজ করে কিনা। মধ্যে আমার এমনও ফ্রেন্ড ছিল যে ইন্টারভিউ দেওয়া হাফওয়ে থ্রু ইন্টারনেট কারেন্ট চলে গেছে বাংলাদেশে। তো মানে এই ধরনের জিনিসগুলো আমার ব্যাকআপ কি আসলে? ইন্টারভিউর মধ্যে যদি ডিজাস্টার আমার একটা। কারেন্ট চলে যায় কি হবে হুম, তাহলে আমার? তো এগেইন হুম। আমি আসলে এই অ অন টপ অফ মাই মাইন্ড বলতেছি। বাট ওই গ্রুপগুলোতে এই জিনিসগুলো খুবই স্ট্রাকচারড ওয়েতে গোছানো আছে। যে ওরা বলবে যে they make sure these 10 things are alright before your interview. So they will be more. আচ্ছা, তারপরেও এই যে আপনি বললেন যে এটা চেঞ্জ হয় প্রত্যেক বছর, বছর। তারপরে ইন জেনারেল আমি যেমন আপনার সময়ের কথাই আমি জানতে চাচ্ছি যে আসলে কয়টা ধাপে ইন্টারভিউ হয়েছিল আপনার, বা কয়টা ইন্টারভিউ হয়েছিল, বা ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো কেমন হয়েছিল? একটু জাস্ট যদি ধারণা দেন। শিওর। আ সাধারণত যেটা হয় ব্রডলি ২ টা এরিয়াতে কভার করে। একটা হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, আচ্ছা, আরেকটা হলো আ সিস্টেম ডিজাইন। তো ডাটা আচ্ছা, স্ট্রাকচার অ্যালগরিদম যেটা হয় যে আ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম একটা ইন্টারভিউ হতে পারে, ২ টাও হতে পারে ডিপেন্ডিং অন ইউর ক্যারিয়ার স্টেজ। তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম যেটা হয় সাধারণত কোনো একটা আ প্রবলেম দেওয়া হয়, একটা লজিক্যাল প্রবলেম যেটা আসলে কোড করতে হয়। ইদানিং আগে যেটা হতো প্রচুর পরিমাণে সিউডো কোড হতো যে আসলে হোয়াইট বোর্ডিং মানে তোমাকে অ্যাকচুয়াল কোড করতে হবে না, হোয়াইট বোর্ডে কোড করলে হবে বা নোটবুকে কোথাও টাইপ করলে হবে যে তোমার লজিকটা কি। অ্যাজ লং দ্যা অ্যালগরিদম ইস ফাইন, উই আর ফাইন। এখন দেখা যাচ্ছে বিভিন্ন টিম আসলে তারা অ্যাকচুয়াল কোড করতে বলে। যে অ্যাকচুয়াল কোড করে কোড রান করতে হবে পর্যন্ত। এতটুকু ওকে। এক্সপেকটেশন চলে আসতেছে। হুইচ ইস ফাইন। তো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের ১ টা বা ২ টা ইন্টারভিউ হবে। সেখানে একটা লজিক্যাল প্রবলেম দিতে হবে। সেই লজিক্যাল প্রবলেমটাকে কোনো একটা অ্যালগরিদম দিয়ে সলভ করতে হবে। টাইম কমপ্লেক্সিটি বা এই বিষয়গুলোকে এক্সপ্লেইন করতে বলা হবে। আম স্ট্যান্ডার্ড ইন্টারভিউ এটা। আর এরপর যেটা আসবে সিস্টেম ডিজাইন সেটাতে যেটা হয় মূলত একটা সিস্টেম ডিজাইন করতে বলা হয়। আমাকে যেটা বলা হয়েছিল আমার মনে আছে এখনো Twitter এর হোম পেজ ডিজাইন করতে বলা হয়েছিল। তো Twitter এর হোম পেজ এবং এখানে আসলে মানে কি করে আসলে বিভিন্ন জিওগ্রাফি থেকে Twitter এর হোম পেজে ঢুকলে আ they get to see the same content কিভাবে স্কেল হবে এই জিনিসটা, বিলিয়নস অফ আচ্ছা, ইউজার এ ধরনের প্রশ্ন থাকে। ওইটা আসলে বেসিক্যালি ব্রেডথ দেখে, ডেপথ না। ওটা দেখে ব্রেডথ যে how wide you can think আর আচ্ছা, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো দেখে আর ডেপথ যে হাউ ডিপ ইউ ক্যান থিংক। আর এরপরে কিছু থাকে যে আ বিহেভিয়ারাল কিছু স্টেপ থাকে। যেগুলোতে দেখা হয় যে আসলে সে মানে তার টিম আ ডায়নামিক্স কেমন হবে, সে মানুষজনের সাথে কাজ করতে পারবে কিনা এই ধরনের বিষয়গুলো চেক করে। প্রশ্ন করছিলাম যে আসলে যে স্টুডেন্টরা যে আ এই যে ইন্টারভিউ বা এগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যে তারা পড়ালেখার পাশাপাশি আ আর কি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন বা স্কিল তারা অ্যাডপ্ট করতে পারে এইগুলোর হুম, জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য? আচ্ছা। আচ্ছা আসলে হ্যাঁ, আ আমার কাছে মনে হয় যে আসলে যখন ক্যারিয়ারের আর্লি স্টেজে অনেক হুম, কিছুর গুরুত্ব আসলে আমরা টের পাই না। কিন্তু ক্যারিয়ারের লেটার স্টেজে আ ৩, ৪, ৫ বছর জব করার পরে আ দেখা যায় যে আসলে আমরা আ ইউনিভার্সিটি জীবনে বা বিভিন্ন সময় যে ধরনের কাজগুলো করেছি পড়াশোনার পাশাপাশি আ ওইগুলোর একটা ভ্যালু টের পাওয়া যায় আস্তে। আ যারা দেখা গেছে যে ইউনিভার্সিটি জীবনে খুব উদ্যমী ছিল, খুব উদ্যোগী ছিল। যখন সে কোনো ম্যানেজার রোলের দিকে আস্তে যায়, তখন সে ওই জিনিসগুলোর একটা ভ্যালু খুব সহজে টের পায়। যে তখন সেই ধরনের আ আ উদ্যোগ সে কোম্পানির ভিতরে নিতে পারে এবং he stands out. তো আমার মনে হয় যে এনিথিং প্রোডাক্টিভ ইউনিভার্সিটি লাইফে যদি কেউ করে এটা একটা ভ্যালু সবসময় থাকবে। এটা নিয়ে আচ্ছা। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক আর যে ধরনের ইঞ্জিনিয়ারিং হোক আর যে পেশায় থাকুক ওইটা একটা ভ্যালু থাকবে। তো প্রোডাক্টিভ কিছু করে অবশ্যই খুব ভালো। আমি এনকারেজ করি এটাকে।
আর যদি খুব স্পেসিফিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য বলি, এনিথিং রিলেটেড টু কোডিং উইল হেল্প এ লট। এনিথিং রিলেটেড টু দ্যাট। কোনো হ্যাকাথনে জয়েন করা, কোনো কম্পিটিশনে জয়েন করা, এনিথিং উইল হেল্প। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এত পরিবর্তনশীল একটা ডিসিপ্লিন এটা। ক্রমাগত পরিবর্তন হচ্ছে। বাট দ্য থিং হুইচ ইস কনস্ট্যান্ট ইজ কোডিং। তো প্রবলেম আচ্ছা। সলভিং। তো হুম, হুম। খুব বলা মুশকিল যে ছেলে আজকে ভর্তি হচ্ছে সে ৪-৫ বছর পরে পাশ করে কিসে জব পাবে, কিসে জব করবে বলা খুব মুশকিল। আ আচ্ছা, বাট যারা প্রোগ্রামিং এ ভালো, কোডিংটাকে ভালোভাবে তার ফান্ডামেন্টাল গুলো বুঝতে পারছে, আয়ত্ত করতে হুম, পারছে, they will be fine. আচ্ছা। এতটুকু বলা যায়। হুম। না, ইটস এ গ্রেট ইনসাইট। থ্যাংকস সো মাচ রায়হান ভাই। এটা আসলে খুব ভ্যালুয়েবল কিছু দিক নির্দেশনা দিলেন আপনি। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফেই একটু অর্গানাইজিং স্কিল, একটু এন্টারপ্রেনিউরাল স্কিল, এই ধরনের স্কিল ডেভেলপ করা এটা রিয়েলি খুবই হেল্পফুল। কারণ ইউনিভার্সিটি লাইফ থেকে ওই যে ড্রাইভ এবং প্রোঅ্যাক্টিভ ওই যে স্কিল সেট ওই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগে এবং পরবর্তী প্রফেশনাল লাইফে যেও অর্গানাইজেশন এই স্কিলগুলোকে ভ্যালু করে এবং কম্পিটিশনে টেক পার্ট করা এবং এই যে বিষয়গুলো। সো সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে নিজেকে আসলে আপ টু ডেট রাখা, তাই না? যে ইন্ডাস্ট্রি ট্রেন্ড কোন দিকে যাচ্ছে এবং যে কি সব থেকে কোর যে স্কিল যেগুলো অ্যাডাপ্ট করা। এবং দেখা যায় যে আপনি যেটা প্রথমে বললেন যে বুয়েটের একটা চ্যালেঞ্জ, যে দেখা যায় যে কারিকুলাম হয়তো এখনও আমরা যদি কম্পেয়ার করি, বুয়েট অলদো ইটস এ গ্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, বাট তারপরে ওয়ার্ল্ডের বড় বড় যে টেক ইউনিভার্সিটিগুলো আছে বা ইনস্টিটিউশন তাদের সাথে হয়তো ম্যাচ করলে দেখা যাবে যে কিছুটা পিছিয়ে আছে। সো ওই সব জায়গাতে আমার কাছে মনে হয় যে নিজেদেরকে প্রোঅ্যাক্টিভলি একটু আপডেট করা এটা ইজ রিয়েলি ইউজফুল। রায়ন ভাই, আহ, শেষের দিকে আপনার সাথে জাস্ট দু একটা জিনিস শেয়ার করব। আমি জানি যে এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি টাইম দিলেন। বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভ অবভিয়াসলি আমরা দেখছি যে আমরা নতুন একটা বাংলাদেশ এখন পেয়েছি, তাই না? বাংলাদেশের যে রাজনৈতিক একটা কি বলবো, যে একটা বিষাক্ত একটা পরিবেশ ছিল গোটা দেশে, আমরা একটা ফ্যাসিস্ট একটা গভর্নমেন্ট বাংলাদেশকে বহুদিন ধরে শোষণ করে এসেছে। সো আমাদের ছাত্র জনতা এরা সম্পূর্ণ এই দেশের যে পটভূমি সেটাকে চেঞ্জ করে দিয়েছে এবং আমি মনে করি এটা খুব ভালো একটা সূচনা বাংলাদেশের জন্য এবং ইয়াঙ্গার জেনারেশনের জন্য। এটা ইটস এ গ্রেট অপরচুনিটি। এবং পার্টিকুলারলি আমি বলবো যে স্টুডেন্ট পলিটিক্স নামের এই যে বিষাক্ত একটা জিনিস যেটা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে কিন্তু একদম কুরে কুরে খাচ্ছিল, তাই না? তো স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আপনি বললেন যে এটা হচ্ছে একটা ক্ষতিকর দিক এবং আমরা জানি যে বুয়েটে খুব নোটোরিয়াস কিছু এক্সাম্পল আছে, যেমন এই যে আবরার হত্যাকাণ্ডের কথা আমরা জানি। সো আপনি আমার মনে হয় অলরেডি বলেছেন এবং আমিও মনে করি যে স্টুডেন্ট পলিটিক্স সব ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। আপনার কিছু মতামত শুনতে চাই এই বিষয়ে। আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের এখন কথা বলার কিছু নাই আসলে। কিছু জিনিস আসলে এত widely accepted নাও। আ এটা নিয়ে আসলে কথা বলার আ হ্যাঁ, না উত্তর দেওয়ার মতো কিছু নেই আসলে এই জিনিসটা নিয়ে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে স্টুডেন্ট পলিটিক্স ইউনিভার্সিটির আ সেটিং এ আ অ্যাবসোলিউটলি আননেসেসারি একটা জিনিস। কোন রকম কোন প্রয়োজন নাই এটার। আ ইট হ্যাজ ডান সো মাচ মোর ড্যামেজ দ্যান বেনিফিট। আমি মনে হয় না এটা নিয়ে আসলে কারো মধ্যে কোন রকম দ্বিমত আছে এখন আর। আমি এটাকে কোনো এখন আর ডিবেটের টপিকও মনে করি না। আমার মনে আছে আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, আমাদের একটা রচনা শিখতে হতো যে ছাত্র রাজনীতি আ ভালো খারাপ এই ধরনের রচনা আমরা শিখেছি এসএসসি পরীক্ষার সময়। আমার মনে হয় না যে এই ধরনের রচনা শেখার কোনো প্রয়োজন এখন আছে বা এই ধরনের রচনা নিয়ে কেউ চিন্তা করে এখন আর। আ আমরা এত জঘন্য সব উদাহরণ দেখেছি গত ২ দশক ধরে। আ এই বিষয়ে কথা বলার কিছু নেই আসলে। এটা যারা নীতি নির্ধারক আছে তারা নিজেদের স্বার্থে জিনিসটাকে বাঁচিয়ে রাখেন। সেটা আমরা সবাই জানি। আশা করি যে এই জিনিসটা তারা একটা আ এট লিস্ট এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা একটা শক্ত পদক্ষেপ নিবে। জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং এটা একদম কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। না, আমি শুনে খুবই ভালো লাগলো এবং আপনার মতন কোয়ালিফাইড এবং স্কলার আপনিও যে এই ধরনের মনে করেন। সো এটা ডেফিনেটলি একটা কি থিম আমি বলবো যে আমাদের ডিসকাশনের, যে আমরা সবাই মনে করি যে আসলে স্টুডেন্ট পলিটিক্স নামের এই যে বিষাক্ত যে বিষয়টা এটা আসলে সম্পূর্ণ এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো থেকে নির্মূল করা উচিত। বিশেষ করে বুয়েটের মতন একটা রেপুটেড একটা ইনস্টিটিউশন যেটা ওয়ার্ল্ড রেপুটেড। সো সেখানে রাজনীতির মতো একটা জিনিস শুধুমাত্র প্রতিষ্ঠানটাকে কলুষিত করছে এবং ড্যামেজ বেশি করছে রাদার দ্যান দ্য বেনিফিট। সো অবভিয়াসলি আমরা আশা করি যে নতুন সরকার যে আমাদের যে নীতি নির্ধারক যারা আছেন তারা এগুলো থেকে অবশ্যই কিছু ভালো কিছু নিয়ে আসবেন এবং অবভিয়াসলি ছাত্র রাজনীতির মতন একটা বিষয় সব ধরনের এডুকেশন ইনস্টিটিউশন থেকে সম্পূর্ণভাবে
বের হয়ে যাবে। সব লাস্টে আপনার কাছে একটা কোশ্চেন, যে আমরা এখন নতুন বাংলাদেশের আমাদের যে এডুকেশন রিফর্ম, আমরা আশা করি যে কিছুটা পরিবর্তন আনা দরকার। সো আপনার কাছে অ্যাজ এ হোল আপনার কাছে মনে হয় যে আমাদের বর্তমানের যে এডুকেশন সিস্টেম আছে, যদিও এক্ষেত্রে খুব বিশেষজ্ঞ মতামত হয়তো আপনি বা আমি দিতে পারবো না, কারণ আমরা খুব এডুকেশন বিশেষজ্ঞ না। আমি এডুকেশন পলিসির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, আমি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের এডুকেশনে কাজ করি। আপনার দৃষ্টিতে কি এমন কোনো কিছু আছে যেটা আপনি রিফ্লেক্ট করতে পারেন যে আমাদের এডুকেশন সিস্টেমে এই জিনিসগুলো পরিবর্তন আনা দরকার, বা এগুলো করলে হয়তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আরেকটু ভালো হতে পারে অ্যাজ এ হোল? আপনি প্রাইমারি হোক, টার্সিয়ারি হোক, সব কিছু মিলাই বলতে পারেন। আমার কাছে মনে হয় যে একটা স একটা সেক্টর যেখানে আমরা পিছিয়ে গেছি সেটা হলো আমাদের আ শিক্ষা খাতে গত ২ দশকে। আ এট লিস্ট গত ১৫ বছরে তো অবশ্যই। আমরা যখন পড়াশোনা করতাম স্কুল কলেজে আমাদের বলব না যে আমাদের সিলেবাস বা আমাদের পদ্ধতিটা খুবই একটা মানে সেরা মানের পদ্ধতি ছিল সেটা আমি বলব না। কিন্তু পরবর্তীতে গত ১৫ বছর প্রচুর পরিমাণে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এবং দেখা গেল যে স্টুডেন্টরা শিক্ষাবর্ষ শুরু করছে। সে জানেও না যে শিক্ষাবর্ষের শেষে সে আসলে কিভাবে শেষ করবে এটা। তার কি ফাইনাল পরীক্ষা হবে কি হবে না সে জানে না। এত পরিবর্তনের ভিতর দিয়ে গেছে জিনিসটা যেটা আসলে একটা ভয়াবহ জিনিস। তো আমার মনে হয় যে এ এই ধরনের পরিবর্তন আনতে হয় স্টেপ বাই স্টেপ স্মল ড্রপ আকারে নট বিগ ব্যাং আকারে। এটা একটা সমস্যা আমি দেখি। তো আমার মনে হয় যে এই জিনিসটার প্রতি সবাই খুব গুরুত্বের সাথে নিবে যে আমরা এই ধরনের বড় পরিবর্তন হুট করে আর কখনো আনবো না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমি আরেকটা জিনিস যেটা দেখলাম যে বিজ্ঞান শিক্ষা এবং গণিত শিক্ষা খুবই ডিপ্রায়োরিটাইজ করা হয়েছে। আ এটা আমরা সবাই দেখেছি যে এসএসসির যে সিলেবাস ওইখানে বিজ্ঞান শিক্ষা এবং গণিত শিক্ষার পরিমাণ প্রচন্ড রকম কমিয়ে আনা হয়েছিল। আ সব মিলিয়ে ১০০ মার্কসের সায়েন্স আ টপিক ছিল ইন্টারমিডিয়েটে বা এই ধরনের খুবই ভয়ংকর যেটা আসলে। আচ্ছা। তো উইথআউট নোয়িং এনি ডিটেইলস আমরা যদি শুধু এটা বলি যে আমাদের গণিত এবং বিজ্ঞান যে সিলেবাসটা আছে কারিকুলামটা আছে এটাকে আধুনিকায়ন করতে হবে, আরো প্রায়োরিটাইজ করতে হবে। মানে আচ্ছা। উইথআউট নোয়িং এনি ডিটেইল এটা বলা যায় আসলে। তো আমার মনে হয় যে আমাদের আ আ নীতি নির্ধারক যারা আছে তারা এই ব্যাপারে খুব কেয়ারফুল হবেন। মেক সিউর করবেন যে বিজ্ঞান এবং গণিতের যে কোর্সগুলো আছে সেগুলো ডিপ্রায়োরিটাইজ করা হচ্ছে না। মানসম্মত এবং আ প এদের যে টোটাল নাম্বার অফ মার্কস আসলে আ ইট টেকস এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মার্কস। আ তো এই জিনিসগুলো আমার মনে হয় যে উইথআউট নোয়িং এনি ডিটেইলস বলা যায় যে আ গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট রায়হান ভাই। আহ, যেটা পার্টিকুলারলি আমি পিক করতে পারি, যে আপনি যেটা বললেন যে স্টেম এডুকেশন, তাই না, যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, আজকে আমরা যদি অ্যাডভান্স কান্ট্রিগুলোর দিকে তাকাই, এগুলোর দিকে কিন্তু তারা অবভিয়াসলি ফোকাসটা বেশি দেয়। সো বাংলাদেশের এই যে কারিকুলাম নিয়ে যে পরিবর্তন হচ্ছে, সেটা অবশ্যই আমি মনে করি এটা একটা পজিটিভ একটা দিক, যে নীতি নির্ধারকের এগুলো নিয়ে চিন্তা করছে। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে এক্সপেরিমেন্টটা খুব বেশি হচ্ছে এবং খুব শর্ট লিভড, যার জন্য কোনো কিছুকে মেজর স্কেলে না করে যদি শর্ট স্কেলে পাইলট আকারে যদি করা যায়, এবং সেভাবে করে দেখতে হবে ইনক্রিমেন্টালি, একেবারে র্যাডিক্যালি সব কিছু চেঞ্জ করতে গেলে আবার বিপদ। এবং ডেফিনেটলি এখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এগুলোকে ডিপ্রায়োরিটাইজ করলে হবে না, কারণ এটা হচ্ছে একটা বলা যায় যে এডুকেশনের ব্যাকবোন। হোয়াইল আদারগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো হচ্ছে ডেফিনেটলি একটা ব্যাকবোন। সো এটাকে ডেফিনেটলি আর কি ফোকাস করা উচিত। সো রায়হান ভাই, সবশেষে আমি আহ, কি বলবো, আপনাকে ধন্যবাদ জানাবো এই ধরনের সুন্দর একটা ডিসকাশন আপনার সাথে করার জন্য। অবভিয়াসলি আমরা কাজের মধ্যে একটা ডিসকাশন করার যে সময় বের করতে পারলাম, তার মধ্যে বাচ্চা কাচ্চা, অসুখ বিসুখ সব কিছু নিয়ে, ইটস এ কি বলবো, যে ইট শোজ যে উই ওয়ান্ট টু গো অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড, এবং আমাদের এই কথাবার্তাগুলোর উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রী তাদেরকে কিছু গাইডেন্স দেওয়া। সো আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় বলেন যে আপনাকে ছাত্রছাত্রীরা কোথায় খুঁজে পাবে যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই? সোশ্যাল মিডিয়াতে আপনি কি অ্যাক্টিভ, বা সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো হ্যান্ডেল বা লিঙ্ক যেটার মাধ্যমে হয়তো আপনার সাথে কানেক্ট করতে পারে স্টুডেন্টরা বাংলাদেশের? আ LinkedIn এ যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। LinkedIn এ আমি থাকি। আচ্ছা। মাঝে, মাঝে ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু কথা বলি LinkedIn এ আমি। আ সো আমার নাম রায়হান আলম। ওটা দিয়ে LinkedIn এ সার্চ দিলে সহজে পাওয়া যাবে আমাকে। দ্যাটস গ্রেট। সো রায়হান আলম, আমি আপনার যে লিঙ্কডইন যে হ্যান্ডেলটা সেটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো স্টুডেন্টরা সেখান থেকেও আর কি আপনাকে খুঁজে পাবে, কানেক্ট করতে পারবে। অবভিয়াসলি এটা একটা গ্রেট প্রিভিলেজ আমি বলবো বাংলাদেশের স্টুডেন্টদের সাথে।
সো রায়হান ভাই, সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে কথাবার্তাগুলো বললাম এখান থেকে বেশ কিছু ভ্যালুয়েবল জিনিস আমি নিজে জানলাম, এবং আই হোপ যে আমার যে স্টুডেন্ট যারা আমার চ্যানেলটাতে আছে বা যারা দেখে তারাও এখান থেকে অনেক ভালো ভালো কিছু গাইডেন্স বা দিক নির্দেশনা পেয়েছে, এবং আই হোপ যে ভবিষ্যতে আপনার সাথে আরও এগুলো বিষয়ে শেয়ার করবো, কথাবার্তা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাই, ভালো থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। So I hope যে আমাদের যে ডিসকাশন হলো এতক্ষণ, ইউ রিয়েলি এনজয়েড দ্য ডিসকাশন। আই থরলি এনজয়েড। রায়হান ভাইয়ের সাথে এই যে ডিসকাশন হলো, আই রিয়েলি এনজয়েড। তো তোমাদের কেমন লেগেছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো আমার এই যে পডকাস্ট সিরিজটা শুরু করছি, এটা নিয়ে তোমাদের মতামত জানতে চাই, এবং আজকের যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বললাম সেটা নিয়েও তোমাদের মতামত শুনতে চাই। এবং হোপফুলি সামনের সিরিজগুলোতে আরও এই ধরনের রেপিউটেড স্কলার বা অ্যাকমপ্লিশ বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে আসবো, এবং হোপফুলি সেসব ডিসকাশন থেকেও তোমরা খুব ভ্যালুয়েবল কিছু তথ্য পাবে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো, এবং স্টে উইথ মি। হোপফুলি আইল সি ইউ ইন নেক্সট ভিডিও। টেক কেয়ার।